গল্প প্রবাহ বাই সানজিদা চ্যানেল থেকে পিরামিড রহস্যের ৪র্থ নম্বর পর্ব। মাথা চুলকালো রবিন। কিন্তু এই মেসেজের অর্থ কি? আমি কি জানি, জবাব দিল মুসা। রাসায়ন কিউরেটরের দিকে ফিরল কিশোর। মিস্টার ইভানভ, এন্ড্রোনিকোল নামটা কি আপনার পরিচিত? একেবারেই না, জবাব দিলেন তিনি। তাহলে ডিসি? না। নিকোলের হাতের ব্রিফকেসটা নিয়ে আলোচনা করল ছেলেরা। মিউজিয়ামের ভেতর ওটাকে কি খুলেছিল সে, তারপর মূর্তিটা ঢুকিয়ে রেখেছিল ওটার ভেতর? আমি কিচ্ছু দেখিনি, বলল ইভানভ। গার্ড যোগ করল, আমার দেখা মতে ব্রিফকেসটাকে খোলেনি চোরটা। সত্যি বলতে কি, এমন ভাব করছিল লোকটা যেন নিরেট সোনার কোনো বস্তু ধরেছিল, শক্ত করে আঁকড়ে ধরেছিল ওটাকে। আমার প্রাচীন ঘোড়াটা উদ্ধার করতে তোমার দেশের পুলিশের সাহায্য লাগবে, অধৈর্য স্বরে চেঁচিয়ে উঠলেন ইভানভ। নইলে আমাদের দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই চুরির ঘটনা একটা বড় ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, একমত হলো কিশোর। আপনার এখনই ঘটনাটা থানায় জানানো দরকার। তবে আমরাও হয়তো আপনাকে সাহায্য করতে পারব। এই মেসেজের বক্তব্য অনুযায়ী মিস্টার নিকোলের জুরিখ যাওয়ার কথা। আমরাও জুরিখেই যাব বলে প্ল্যান করেছিলাম। মিস্টার ইভানভ, আপনি কি চান চোরটাকে খোঁজার চেষ্টা করি আমরা? ওদের দিকে তাকালেন ইভানভ। তোমরা? কিন্তু তোমরা আসলে কে? নিজেদের পরিচয় দিল কিশোর। তারপর চাচার পেশার কথা জানালো কিশোর। খানিকটা আগ্রহী হলেন রাসান ভদ্রলোক। তোমরা তাহলে জুরিখ যাচ্ছ? বেশ, সুইজারল্যান্ড অবধি কেসটা তদন্ত চালিয়ে যেতে পারো তোমরা। একটা কথা মনে হলো রবিনের। ভালো কথা। সোনালি চুলের লম্বা লোকটা গেল কোথায়? ও যদি এখনো উপরতলায় থেকে থাকে তাহলে হয়তো চুরির ব্যাপারে আমাদের কিছু জানাতে পারে। ছেলেদের বিল্ডিংটা খুঁজে দেখার অনুমতি দিলেন মিস্টার ইভানভ। উপরতলায় ছুটে এলো ওরা, কিন্তু সোনালি চুলের লোকটার বর্ণনার সাথে মেলে এমন কাউকে পেল না সেখানে। ফিরে এসে ব্যর্থতার কথা জানালো ওরা। এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে, বললেন ইভানভ। খুবই খারাপ হলো, আরও আগে লোকটার খোঁজ নেওয়ার কথা ভাবা উচিত ছিল। হয়তো ঝামেলার বিষয়ে কিছুই জানা নেই লোকটার, যোগ করল গার্ড। এক্সিবিশন দেখা শেষ হলে চলে গেছে। মিস্টার ইভানভকে কথা দিল কিশোর আর রবিন, কেসটার বিষয়ে তদন্ত চালিয়ে যাবে ওরা। তারপর মুসাকে নিয়ে পার্কিং লটে ফিরে এলো। চলো পুলিশ হেডকোয়ার্টারটা একবার ঘুরে যাই, বলল কিশোর। মনে হয় সোনার ঘোড়া খোয়া যাওয়ার বিষয়টা মিস্টার ইভানভের চেয়ে আমরাই ভালো করে বলতে পারবো। চালকের আসনে উঠে বসল সে। কয়েক মিনিটের ভেতর থানায় হাজির হয়ে কর্তব্যরত লেফটেন্যান্টের সাথে কথা বলল ওরা। সব জেনে সহযোগিতা করতে রাজি হলেন অফিসার। ওদের নাম শুনে জানতে চাইলেন রাশেদ পাশার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা ওদের। কিশোর জানালো সে তার ভাতিজা। বন্ধুদেরও পরিচয় দিল, বলল ওরা শখের গোয়েন্দা। রকিবিসের পুলিশ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচার ওদের খুব ভালো মতো চেনেন। প্রয়োজন মনে করলে ক্যাপ্টেনকে ফোন করার অনুরোধ জানালো ওরা। অফিসার জবাব দিলেন তার আর দরকার হবে না, রাশেদ পাশাই যথেষ্ট। তাকে চেনেন তিনি। মিস্টার পাশা অনেক বড় গোয়েন্দা। ভালো লাগছে জেনে যে তোমরা তার সঙ্গে কাজ করছো। সন্দেহভাজন ব্যক্তির বর্ণনা শুনে কাজ ঝাঁকালেন লেফটেন্যান্ট। ধূসর চুলের মধ্যবয়সী, সরু ডোরার স্যুট, হাতে ব্রিফকেস, এমন লস অ্যাঞ্জেলিসের শহরে শয়ে শয়ে আছে। যা হোক, লোকটার বিষয়ে বুলেটিন প্রচার করে দিচ্ছি আমি, আর এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে দিচ্ছি। তারপর বললেন, কে জানে, কপাল ভালো হলে এতেও কাজ হয়ে যেতে পারে। অফিসারকে ধন্যবাদ জানিয়ে আবার রওনা হলো রকি বিচের উদ্দেশ্যে। মুসাকে ওর বাসায় নামিয়ে দিয়ে রবিনকে নিয়ে নিজেদের বাড়িতে পৌঁছালো কিশোর। ঘরে ঢুকে মেরি চাচিকে বাসায়ই পেয়ে গেল ওরা। লিভিং রুমে পত্রিকা পড়ছেন। ছেলেদের সারা পেয়ে মুখ তুলে তাকালেন, চোখে প্রশ্ন। ব্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? কি করে বেড়াচ্ছিস? কি আর করবে, দরজা থেকে জবাব দিলেন মিসেস বেনা। ঘরে ঢুকে বললেন, নিশ্চয়ই আবার কোনো রহস্যের পেছনে লেগেছে। আপনি কি করে জানলেন? অবাক হওয়ার ভান করল কিশোর। তারপর হেসে মাথা নাড়াল। ঠিকই ধরেছেন, চাচা রকফিল টাকশাল থেকে চুরি যাওয়া একটা সোনার চালান উদ্ধারের চেষ্টা করছে, আমরা তাকে সাহায্য করছি। সত্যি বলতে কি, প্লেনের টিকিট পাওয়া মাত্র আমরা সুইজারল্যান্ডে জুরিখে রওনা হচ্ছি। বিপদের ঝুঁকি আছে না কাজটাতে? জিজ্ঞেস করলেন মেয়ে চাচি। তা তো কিছুটা থাকেই গোয়েন্দাদের কাজে।
তবে কিশোর আশ্বস্ত করল চাচিকে, আমরা শুধু সুইচ গোল্ড সিন্ডিকেটের পরিচালকের সাথে দেখা করে জানতে চাইব সোনাটা ওখান থেকে পাচার হয়েছে কিনা। জুরিখে তুষার আছে, তুষারের নিচেও চাপা পড়তে পারো তোমরা, বললেন মিসেস বেনা। তখন কি করবে? তখন উদ্ধারকারী কোনো কুকুরের অপেক্ষায় থাকতে হবে, মিসেস বেনাকে খোঁচা দিল রবিন। তবে যাই বলুন, আমরা ঠিকই থাকব। বাড়ির বাইরে খুব বেশি দিন থাকার ইচ্ছে নেই আমাদের, বলল কিশোর। বিশেষ করে আপনাদের বানানো সুস্বাদু হালুয়া যখন আমাদের রসনাকে উস্কে দেয়। গালভরা হাসি নিয়ে মিসেস বেনা চুল পাট করলেন। নিজের রান্নার প্রশংসা শুনে একেবারে গলে গেছেন। তখনই চেরির হালুয়া আর ঘরে বানানো মাখন চেখে দেখার জন্য কিশোর আর রবিনকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেলেন রান্নাঘরে। পরদিন সকালে ফোন করল মুসা বিমর্ষ গলা। বাবা বলেছে বাসায় থেকে ফার্মের কাজে তাকে সাহায্য করতে হবে আমাকে, তাই তোমরাই যাও, মজা করো, পারলে সোনা চোরদের কোমরে দড়ি পড়াও। ওই দিন সন্ধ্যায় কেনেডি এয়ারপোর্ট থেকে প্লেনে চাপল কিশোর আর রবিন। আরও কিছুটা সময় শহর থেকে অ্যান্ড্রু নিকলের খোঁজ খবর করতে চেয়েছিল ওরা, কিন্তু কাছাকাছি তারিখে আর কোনো ফ্লাইট পাওয়া গেল না, যেটাতে করে সময় মতো জুরিখে পৌঁছে মরিস বাউলারের সাথে দেখা করতে পারে। রানওয়ে ছেড়ে আকাশে উড়ল ওদের জেট প্লেন, চক্কর দিল লস অ্যাঞ্জেলিসের আকাশ ছোঁয়া ভবনগুলোর উপর দিয়ে। পেছনের দিকটাতে সিট পেয়েছে কিশোর আর রবিন। এখান থেকে নিচের দৃশ্য সুন্দর দেখা যায়। শীঘ্রই আরো উঁচুতে উঠে গেল প্লেন। এখন নিচে তাকিয়ে ফোলা ফোলা সাদা মেঘ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। রকফিল্ডের সোনা আর সিডিয়ান ট্রেজারের ভেতর কোনো যোগাযোগ আছে কিনা সেটাই ভাবছি, চিন্তামগ্ন গলায় বলল কিশোর। থাকতেও পারে, জবাব দিল রবিন। দুটোই তো সোভিয়েত ইউনিয়ন থেকেই এসেছে, আর দুটোকেই খুঁজে বের করতে হবে আমাদের, মনে করিয়ে দিল কিশোর। এমন কি হতে পারে নিকোলের ফেলে যাওয়া মেসেজ চালানটার উল্লেখ রয়েছে সেটাই রকফিল্ডের খোয়া যাওয়া সোনার বার? ভালো প্রশ্ন করেছ, জবাব দিল রবিন। হয়তো জুরিখেই এর উত্তর পাওয়া যাবে। পানি খাওয়ার জন্য সিট থেকে উঠে 2 সারি সিটের মাঝখান দিয়ে এগোলো সে। অলস পায়ে হেঁটে গেল সামনের দিকে। পানি খেয়ে আবার ফিরে আসতে লাগলো। ঘুমিয়ে থাকা একজন যাত্রী নজর কাড়ল তার। ধূসর চুল, পরনে গাঢ় বাদামি স্যুট। ঘুমন্ত অবস্থাতেই এক হাত দিয়ে একটা ব্রিফকেস পেঁচিয়ে রেখেছে লোকটা। এক মুহূর্তের জন্য থামল রবিন। মিউজিয়ামের চোর অ্যান্ড্রু নিকলের সাথে মিল পাওয়া যাচ্ছে লোকটার, ভাবল সে। ইস, ঘুমোচ্ছে লোকটা, নইলে দেখতে পেতাম ওর কথায় স্প্যানিশ টান আছে কিনা। স্টুয়ার্টসের কাছে গিয়ে জিজ্ঞেস করল রবিন। জবাবে জানালো সে লোকটার সঙ্গে কথা বলেনি, কাজেই সেও জানে না স্প্যানিশ টান আছে কিনা। নিজের সিটে ফিরে এসে নিজের সন্দেহের কথা কিশোরকে জানালো রবিন। তখনই প্লেনের সামনের দিকটাতে একবার ঢু মেরে আসলো কিশোর। ফিরতি পথে নজর বোলালো লোকটার উপর, তখনও ঘুমিয়ে লোকটা। কিশোর ফিরতেই জিজ্ঞেস করল রবিন, কি মনে হয় তোমার? বলা কঠিন, এমন একজনকে খুঁজছি আমরা যার কথায় স্প্যানিশ টান। দেখি, লোকটা না জাগা পর্যন্ত অপেক্ষা করি। নিকোল যদি না হয় অযথা লোকটাকে চুরির অপবাদ দিলে বিরাট ঝামেলায় পড়ে যাব আমরা। কিন্তু ফুলে থাকা ব্রিফকেসটা দেখোনি? জিজ্ঞেস করল রবিন। সোনার ঘোড়াটা থাকতে পারে ওটাতে। রবিন, লোকটাকে এয়ারপোর্টের মেটাল ডিটেক্টর পার হয়ে আসতে হয়েছে। সোনার কোনো বস্তু থাকলে সেটা ডিটেক্টরে ধরা পড়তই, সেই ক্ষেত্রে অ্যারেস্ট করা হতো তাকে। ঠিকই বলেছ, একমত হলো রবিন। তার চেয়ে জুরিক পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করি আমরা, জোর গলায় বলল কিশোর। অন্তত প্লেনে যতক্ষণ না ওর কথা কানে আসছে আমাদের। স্টুয়ার্ডেস ডিনার নিয়ে আসতে সময় নষ্ট না করে খেয়ে নিল ওরা। তারপর আবার গিয়ে দেখল সন্দেহভাজন যাত্রীটিকে। খায়নি লোকটা, তখনও ঘুমাচ্ছে সে। নিজেদের সিটে ফিরে এসে হেলান দিল ওরা। একসময় ঘুমিয়ে পড়ল ইউরোপের দিকে ধাবিত জেটের ভেতর। ঘুম ভাঙতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অপূর্ব দৃশ্য চোখে পড়ল ওদের। প্লেনের নিচে যতদূর চোখ যায় বিছিয়ে রয়েছে তুষার ঢাকা পর্বতমালা। উঁচু উঁচু পাহাড় চূড়া উঠে গেছে আকাশের দিকে। গ্রামের পর গ্রাম বসতি ছেড়ে গেছে উপত্যকার বুকে। আমরা এখন আলপসের ওপর, উত্তেজনা চেঁচিয়ে উঠল রবিন। হাত ঘড়িটা দেখে নিল কিশোর। আমার হিসেব মতে ইতিমধ্যে আমরা সুইজারল্যান্ডের উপর এসে পড়েছি। একজন স্টুয়ার্ডের কণ্ঠ বেজে উঠল লাউড স্পিকারে। সিট বেল্ট বেঁধে নিতে অনুরোধ করছে যাত্রীদের।
শীষ কেটে লেক জুরিখের ওপর দিয়ে উড়ে চলছে জেট। শহর থেকে শুরু হয়ে উঁচু পর্বতমালা পর্যন্ত বিস্তৃত রডটা। পাইলট প্লেনের নাক সোজা রেখে নিখুঁতভাবে ল্যান্ডিং করলেন এয়ারপোর্টে। ট্যাক্সিং করে টার্মিনাল পর্যন্ত নিয়ে ব্রেক চেপে দাঁড় করালেন প্লেনটাকে। তারপর বন্ধ করে দিলেন ইঞ্জিন। উঠে দাঁড়ালো কিশোর আর রবিন। তাড়াতাড়ি পৌঁছতে চেষ্টা করলো সন্দেহভাজন লোকটার কাছে, কিন্তু যাত্রীদের ভিড়ে এগোতে পারছে না সামনে। বাদামি স্যুট পরা লোকটা রয়েছে একেবারে সারির মাথায়। প্লেন থেকে নামার অপেক্ষায়। কয়েক মিনিটের ভেতরে নেমেও গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখল দুই গোয়েন্দা। ব্যস্ত পায়ে টার্মিনাল বিল্ডিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে লোকটা। অবশেষে কিশোর আর রবিনও হাজির হলো সেখানে। যতক্ষণে ওরা কাস্টমস পার হলো ততক্ষণে ওদের উদ্দিষ্ট ব্যক্তিটি তড়িৎ গতিতে লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গিয়েছে বহির্গমন পথের মুখে। নিজেদের ব্যাগগুলো টানতে টানতে দুই গোয়েন্দা যত দ্রুত সম্ভব ছুটতে লাগলো লোকটার পেছনে। শেষ পর্যন্ত ট্যাক্সি স্ট্যান্ডের কাছে গিয়ে ওর নাগাল পেল। লস অ্যাঞ্জেলিসের ঘটনার ব্যাপারে আগ্রহী আমরা, লোকটার একেবারে পিঠের কাছে গিয়ে বলে উঠল কিশোর। কথাটা কানে যেতেই সাই করে ঘুরল সে। কড়া চোখে তাকালো ওদের দিকে। এবার ভয়ের ছাপ ফুটে উঠল তার চোখে মুখে। আচমকা ওরা কিছু বুঝে ওঠার আগেই পেছনে হেলে সজোরে গুঁতা দিল রবিনের গায়ে। প্রচণ্ড বেগে ধাক্কা খেল রবিন কিশোরের সাথে। সাথে সাথে তাল হারিয়ে ফেলল দুজনেই। সরান আশ্রে পড়ল পাথর বাঁধানো রাস্তার উপর। ঠিক তখনই ফুল স্পিডে একটা ট্যাক্সি ছুটে এলো ওদের দিকে। ট্যাক্সির ডান পাশে গড়িয়ে সরে গেল রবিন। ডিগবাজি দিয়ে বাঁ পাশে সরে গেল কিশোর। তীব্র গতিতে দুজনের মাঝখান দিয়ে বেরিয়ে এসে এক ঝটকায় থেমে দাঁড়ালো গাড়িটা। জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওদের দিকে তাকিয়ে জার্মান ভাষায় বকা দিল ড্রাইভার। রেগে গেছে ভীষণ। কোনো মতে উঠে দাঁড়ালো ছেলেরা। স্কুলে শেখা জার্মান ভাষার জ্ঞানটুকু কাজে লাগিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করল কিশোর। জবাবে দুর্বোধ্য জার্মানিতে গজগজ করতে করতে ট্যাক্সি নিয়ে চলে গেল ড্রাইভার। গায়ের জ্যাকেটটা ঠিক করল কিশোর। রবিন, নিকোলের খবর কি? ট্যাক্সির অপেক্ষায় লাইনে ধরে থাকা যাত্রীদের ওপর চোখ বোলালো রবিন। ভেগেছে, মুখ চোখ কালো করে বলল সে। নিশ্চয়ই যে সময়টাতে আমরা গাড়ি চাপা পড়তে যাচ্ছিলাম তখনই কেটে পড়েছে। হাঁটতে হাঁটতে লাইনের শেষ মাথায় চলে এলো ওরা এবং অবশেষে একটা খালি ট্যাক্সি খুঁজে পেল। ড্রাইভারকে হারম্যান হোটেলে নিয়ে যেতে বলল কিশোর। রিসিপশন ডেস্কে এসে নাম ঠিকানা লিখে রুমের চাবি নিল ম্যানেজারের হাত থেকে। ব্যাগেজগুলো রুমে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিল। তারপর রওনা হলো জুরিখ পুলিশ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। উইলিয়াম নামে একজন ইংরেজি জানা পুলিশ ক্যাপ্টেনের কাছে পরিস্থিতি বলল কিশোর। বলল যে অ্যান্ড্রো নামের একজন সন্দেহভাজন চোর শহরেই আছে। রবিন জানতে চাইল সুইস কর্তৃপক্ষের কাছে লোকটার বিষয়ে কোনো তথ্য আছে কি না। অফিসার ফাইলপত্র চেক করে দেখলেন, ফোনে কথা বললেন কারো সাথে, তারপর ঘুরলেন ওদের দিকে। অ্যান্ড্রো নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আমাদের দেশে, জানালেন তিনি। তারপরও খোঁজ লাগাচ্ছি। তোমরা কোথায় উঠেছ, ঠিকানাটা বলো। কোনো খোঁজ পেলে জানাবো তাদের। থ্যাংক ইউ, বলল কিশোর। আগামী কয়েকদিন আমরা হারম্যান হোটেলে থাকছি। হোটেলে ফিরে এলো ছেলেরা। সুটকেস খুলে জিনিসপত্র বের করে গোছালো। তারপর যোগাযোগ করলো সুইস গোল্ড সিন্ডিকেটের সাথে। মিস্টার বাউলারের সহকারী জানালো আর কোনো অজ্ঞাতনামা ফোন কল আসেনি ওদের কাছে। পুরো শহর জুড়ে বহু লোকের সাথে কথা বলেছি আমি, বলল সে। কিছুই জানতে পারিনি। আমার ধারণা কিছু জানার থাকলে তা সপ্তাহের শুরুতে জানা যাবে। যেহেতু মিস্টার বাউলারের সোমবারে ফিরে আসার কথা, ফোনকারী হয়তো সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করবে। লোকটাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিল কিশোর। এবার কি করব? রবিনের দিকে ফিরে বলল সে। কাজ জাগালো রবিন। চলো শহরটা ঘুরে দেখি। লিফটে চড়ে লবিতে নেমে এলো ওরা। লোকজনে গম গম করছে চারপাশটা। কেউ রেজিস্ট্রেশন ডেস্কের সামনে, কেউ চলেছে লাগেজ বয়ে নেওয়া পোর্টারের পেছন পেছন। অনেকে আবার দোকানে সাজিয়ে রাখা সোফনিয়ার পরীক্ষা করছে, কিংবা সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করছে। একটা ঘুরন্ত পোস্টকার্ড স্ট্যান্ড দেখে সেটার সামনে একটু থামলো ওরা। পোস্টকার্ড দেখতে লাগলো। রবিন স্ট্যান্ডটাকে ঘোরালো।
এই বলে উঠল একটা আমেরিকান কণ্ঠ। আমি যে কারটা দেখছিলাম এইমাত্র তোমরা সেটা সরিয়ে নিলে। ঘুরন্ত স্ট্যান্ডের পেছন থেকে ওদের দিকে উকি দিল ওদেরই বয়সী একটা ছেলে। সরি, ক্ষমা চাইল রবিন। খেয়াল করিনি ওপাশে তুমি আছো। ইংরেজি ভাষী, সুতরাং ছেলেটার সাথে আলাপ জমাতে দেরি হলো না দুই গোয়েন্দার। ছেলেটা জানালো ওর নাম টনি লোপেজ, বেড়াতে এসেছে সুইজারল্যান্ডে, আর এখানে একটু স্কি করে দেখতে চায়। শোনো, বলল টনি, আমার সাথে 3টে মেয়ে রয়েছে, আমার ছোট বোন জুলি আর তার ফ্রেন্ড রিটা ও টেরেস। ওই যে ওই জানালাটার সামনে ওরা দাঁড়িয়ে আছে। এসো না সবাই একসাথে কোক খাই। টনির নির্দেশিত জানালাটার দিকে তাকিয়ে সুন্দরী 3টে টিনেজ মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল কিশোর আর রবিন। নিশ্চয়ই, টনির আমন্ত্রণে সাড়া দিয়ে বলল কিশোর। পরিচয় পর্ব শেষ হলে সবাই মিলে বসল লবিতে পাতা নিচু একটা টেবিলে। ড্রিঙ্কের অর্ডার করল। জানা গেল দলবল নিয়ে বেড়াতে এসেছে টনি। ওদের বাড়ির কথা আজ সুইজারল্যান্ডে ছুটি কাটানোর প্রসঙ্গে আলোচনা করল। রবিন, স্কি করতে পারো তুমি? হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করল টেরেস। এই একটু আধটু, বলল রবিন। কিশোরও পারে? দারুণ, উত্তেজিত গলায় বলল জুলি। আমরা আজকেই রওনা হচ্ছি, যাবে নাকি আমাদের সাথে উইকেন্ডটা কাটাতে? কিশোর আর রবিন তাকালো পরস্পরের দিকে। সোমবার সকালের আগে আমাদের না ফিরলেও চলবে, রবিন, বলল কিশোর। আর ওই সময় পর্যন্ত এখানে আমাদের তেমন কিছু করারও নেই, যোগ করল রবিন। বেশ, তাহলে তো হয়ে গেল, বলল টনি। লজ থেকে আমরা জিনিসপত্র ভাড়া করে নিতে পারবো। চলো রওনা দিই। উঠে যার যার রুমে ঢুকলো ছেলেমেয়েরা। দ্রুত গরম কাপড় গুছিয়ে নিল ঝোলানো ব্যাগে। তারপর সবাই জড়ো হলো হোটেলের সামনে। বড় আকারের একটা ট্যাক্সি দেখে তাতে উঠে পড়ল ওরা। কিছুক্ষণের ভেতর ড্রাইভার ওদেরকে নামিয়ে দিয়ে গেল রেল স্টেশনে। সবচেয়ে কাছাকাছি স্কি রিসোর্টটায় যাবার জন্য ট্রেনে চাপল ওরা। সরপিল আঁকাবাঁকা পথ ধরে পর্বতের গা বেয়ে উঠে যাচ্ছে ট্রেনটা। জানালা দিয়ে চোখে পড়ল অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আনন্দে কলরব করতে করতে এগিয়ে চলল ছেলে মেয়েদের দল। আশা করি তোমরা ভালোই স্কি করতে পারো, বলল টনি। আমার সাথে তাল মেলাতে যথেষ্ট দ্রুত চলতে হবে তোমাদের। তা ঠিক, যোগ করল ওর বোন। টনি সত্যিই দ্রুত চলে, তবে পায়ে নয়। জুলি, আর বলো না, মুচকি হাসল রিটা। ভারমন্টের ওই দিনটার কথা মনে নেই? ও স্কি করতে গিয়ে কিভাবে মুখ থুবড়ে পড়ল, তারপর উপর হয়ে পিছলে যেতে লাগলো। আসলে আসলে পড়ে গিয়েছিলাম আর কি, আমতা আমতা করে বলল টনি। হাসপাতালে যেতে হয়েছে, ঠাট্টা করল রবিন। না, হাসতে হাসতে জবাব দিল টেরেস। বিখ্যাত জার্মান স্কিয়ার জোহানেস মার্ভেলকে নকল করতে চেয়েছিল সে। বরফের একটা চওড়া ঢিবিতে ডিগবাজি খেয়ে পেরোতে চেয়েছিল। হাসি ঠাট্টার মধ্যে স্টেশনে পৌঁছে ট্রেন থেমে নেমে পড়ল ওরা। বাকি পথটুকু কিভাবে যাবে ভাবতে ভাবতে এক কৃষকের দেখা পেয়ে গেল। ছোট্ট একটা ট্রাক নিয়ে মন্থর গতিতে চলছে রাস্তা ধরে। খুবই আন্তরিক ব্যবহার লোকটার। ওরা লজে যাবে শুনে এক কথায় লিফট দিতে রাজি হয়ে গেল। লজে পৌঁছে সময় নষ্ট না করে ওরা স্কি বুট আর পোল ভাড়া করে ফেলল। টনি আর মেয়েগুলো যার যার স্কি করার কাপড় চোপড় নিয়ে এসেছে সাথে। কিশোর আর রবিন পরার জন্য একটা করে ট্র্যাক স্যুট এনেছে। রোদ ঠিকরে পড়ছে ঢালের গায়ে জমাট বরফের ওপর। দূরের স্কি করা লোকগুলোকে মনে হচ্ছে যেন বিস্তীর্ণ শুভ্র চাদরের বুকে এক একটা রঙিন ফুটকি। পাহাড়ে ওঠার টিকিট কিনে লাইন ধরে এক একটার চেয়ারের সামনে দাঁড়ালো ছেলেমেয়েরা। জুটি বেঁধে কিশোর আর জুলি উঠল একটা চেয়ারে, রবিন আর টেরেস একটায়, আর টনি আর ওর গার্লফ্রেন্ড উঠল অন্যটায়। ওপরে উঠে আমাদের জন্য অপেক্ষা করো, চেঁচিয়ে সামনের জুটিকে বলল টনি। ঠিক আছে, পাল্টা চিৎকার করে বলল রবিন। লাল স্যুট পরা একটা মেয়েকে লক্ষ্য করছে সে। সাবলীল ভঙ্গিতে স্কি করতে করতে ঢাল বেয়ে নেমে যাচ্ছে। পাহাড়ের মাথায় পৌঁছে প্রথমে চারপাশটাতে একবার ভালো করে নজর বুলিয়ে নিল ওরা।